আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৩। লিখেছেন ফাবিহা মম। চাপা আর্তনাদে চিল্লিয়ে উঠল মেহিনুর। রুমের প্রতিটি দেয়াল যেন সাক্ষী হিসেবে মন রইল। অসহ্য ব্যথায় চোখ খিচে আছড়ে পড়ল কান্নায়। সাথে সাথেই মাথা নামিয়ে ফেলল বিছানার দিকে। পৈশাচিক আনন্দে হাসি ফুটল কারোর। তবুও রক্তাক্ত হাতটা সে ছাড়ল না। রক্তের মাখামাখি হওয়া সাদা ব্যান্ডেজের হাতটা আরো তীব্র যোগে মুচড়ে ধরল। মুচড়ে দিতেই ঠোঁট কুঁচকে দাঁত শক্ত করল রজনী ইবনাত। ব্যথায় কণ্ঠিত হওয়া মেহিনুর গলা ফাটিয়ে চিৎকার করতে পারল না। গলনারের কাছে সব শব্দগুলো তার জট পাকিয়ে গেল। অবনত অবস্থার চোখ কুঁচকে ডান হাতটা দিয়ে চাদর খামচে ধরল। মুচড়ে ধরার প্রবণতা যেন তিল তিল করে বাড়ছে। ততই ৫ আঙ্গুলের মুষ্টিতে বিছানার চাদরটা দলা পাকিয়ে যাচ্ছে। আর চোখে তার হাতের দিকে তাকালো রজনী। ফিক করে আবারও প্রাপ্তিসূচকের হাসি দিল। দৃষ্টিটা হাতের উপর স্থির রেখে মুচড়ে ধরা হাতটা উৎকাশল ছেড়ে দিল। ছেড়ে দিতে বিছানার উপর ধপ করে ব্যান্ডেজযুক্ত হাতটা পড়ে গেল। সাদা ব্যান্ডেজটার রং পাল্টে লাল বর্ণের রূপ নিয়েছে। শুকনো হাতটা যেন কয়েক মিনিটের তাণ্ডব লীলায় তরতাজা রক্তের মেখে গেছে। রজনী নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো মেহিনুরের জন্য তার নিজের হাতটাও পরিষ্কার নেই। রক্তের অংশ বশেষ তার হাতকেও রাঙিয়ে দিয়েছে। সেটা দেখে মনে মনে কিছুটা ঘৃণার উদ্বেগ হলো। দ্রুত হাতটা পরিষ্কার করার জন্য আশেপাশে তাকালো, কিন্তু মোছার জন্য কিছুই পেল না। কোনো কিছু না পেয়ে শেষমেশ মেহিনুরের আঁচলটার দিকে চোখ আটকালো। মেহিনুর তখনও বিছানায় মাথা নুয়ে কাঁদছে। ব্যথায় জর্জরিত হাতটা যেভাবে ধপ করে ফেলেছিল সেভাবেই পড়ে আছে। রজনী চুপচাপ মেহিনুরের আঁচলটা টেনে হাত মুছতে নিল। এই সুযোগে আবারও মেহিনুরের দিকে আর চোখে তাকালো রজনী। কোনো রূপ বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে হাত মুছতে মুছতেই ব্যঙ্গতার কণ্ঠে বলল, তোমার গালটায় ঠাটিয়ে চড় দিলে ভালো হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের চেহারায় হয় চড় থাপ্পড় খাওয়ার জন্য। তুমিও তাদের থেকে ব্যতিক্রম নও। তোমার সাথে শত্রুতা করার ইচ্ছা নেই। শত্রুতা করতেও যোগ্যতা থাকার লাগে। একটা সমান সমান ব্যাপারও আছে। এই দুটোই একটাও তোমার মধ্যে নেই। আমি ভেবেছিলাম ইউ আর এ স্ট্রং অপোনেন্ট। এখন তোমার অবস্থা দেখে আশ্চর্য হব না কি হাসবো সেটাই ভেবে পাচ্ছি না। মাহাতিন তোমার মতো গুন্টু মূর্খ ধরে আনবে সেটা সত্যি অবিশ্বাস্য। মেহিনুর মাথা নত করে রাখলে তখন ওঠানোর সাহস হলেও জোর পেল না। মাহাতিমের একটা কথা মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো, তোমার শান্ত চুপচাপ স্বভাবটা আমার ভালো লাগে। সহসা ব্যথা ভুলে চোখ বন্ধ করলো মেহিনুর। ঘেটে ঘেটে সেই দিনটার কথা স্মরণ করতেই আবার চোখ আবার খুলে তাকালো। মাহাতিম যদি গুন্ড মুরব্বির বিয়ে করে তাহলে এই মহিলার সমস্যা কি? সে কেন মেহিনুরের সাথে অমানুষের মতো আচরণ করছে? যেখানে বিয়ের পুরো ব্যাপারটাই মাহাতিম নিজে দেখেছে, সেখানে এই মহিলা অবদ্ধ হস্তক্ষেপ স্বাভাবিক ঠেকল না। মেহিনুর ঢোক গিলে একটু স্থির হওয়ার চেষ্টা করলো। ব্যথায় হাতটা অসাড় হয়ে আছে তার। নাড়াচাড়া করতে গেলেই মারাত্মক পীড়া দিচ্ছে। রজনী সেখানে আর দাঁড়িয়ে থাকলো না, যাওয়ার জন্য উদ্যক্ত হলো। তখন দরজার বাইরে পা দিতেই হঠাৎ কি যেন ভেবে পা থামিয়ে ফেললো। মাথাটা পিছু ফিরিয়ে মেহিনুরের বিপন্ন অবস্থা দেখে আরেকবার হাসার চেষ্টা করলো। সেই হাসিটা ভূতরে কাণ্ডের মতো কিছুক্ষণ স্থায়ী থেকে এরপর গম্ভীরতার আচ্ছন্ন হলো। তীব্র ক্ষোভে জর্জরিত হয়ে মনে মনে বলতে লাগলো, তোমার স্বামীকে তো শায়েস্তা করতে পারবো না, সে অধিকারও আমার নেই। কিন্তু সে হয়তো জানে না তার কলিজার উপর হাত লাগিয়ে কি কি কারুকাজ দেখাতে পারি। তোমার স্বামীকে কাদা জল খাইয়ে ছাড়বো মেহিনুর লক্ষ্মী। তোমার স্বামীকে কঠিনভাবে জব্দ করব। দাঁতে দাঁত পিষে কটমট ভঙ্গিতে কথাগুলো বলল রজনী। এরপর পা চালিয়ে হরদম গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। নিরুপায় মেহিনুর ব্যথিত চোখ তুলে রজনীর যাওয়া দেখল। মহিলার দাপট চলন অঙ্গিভঙ্গি সবই যেন অন্য মাত্রায় প্রকাশ পাচ্ছে। শহরে এভাবে চলাফেরা করা মহিলাগুলো এত সহজে দাপট দেখায় না। নেহাতে এর পিছনে বিশাল কারণ লুকিয়ে আছে।
ফোনের দিকে প্রায় ৮ জোড়া চোখ উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা এমন যেন ফোনের মধ্যে জান ঢুকে যাচ্ছে। চিন্তায় সবার মুখের অবস্থা ১২টা বেজে গেছে। কেউ স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। নীতি উদ্বেগের যাতনার রীতিমতো নখ কামড়াচ্ছে, দাঁত দিয়ে নখ কাটছে বারবার। তো ডান হাতের তালুর সাথে বাঁ হাতের তালুটা ক্রমাগত ঘষাঘষি করছে। সৌভিক হাতে ফোন নিয়ে স্ক্রিনে দেখে বেকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। বাঁ দিকের অবস্থাও একই। হঠাৎ নীরবতা পণ্ড করে ফোনের নোটিফিকেশন বেজে উঠল। অমনি হুড়মুড় করে উঠল ৮ জনের দৃষ্টি। ধুক ধুক করে হৃৎপিণ্ড লাফাতে সৌভিক সবার মুখের দিকে একবার একবার করে তাকিয়ে নিল। জোরে দম নিয়ে সেটা শব্দ সহকারে ছাড়তে ছাড়তে নোটিফিকেশন অপশন বৃদ্ধাঙ্গুল রাখলো। সাথে সাথে স্ক্রিনের রং পাল্টে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড ঢেকে গেল। চোখের সামনে স্পষ্ট হলো ছোট্ট একটা ভয়েস টেক্সট। সৌভিক আবারও বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেখানে বৃদ্ধাঙ্গুল স্পর্শ করলো। আঙ্গুল উঠে দিয়ে বাজতে লাগলো বাচ্চা কণ্ঠের আতঙ্কিত সুর। প্রতিটি কথা শুনতে শুনতেই বুকের পৃষ্ঠে ধকধক করে তীরের মতো কঠিন কিছু বিদ্ধ হলো। সৌভিক হাতের ফোন ফেলে দৌড়। সৌভিকের পিছু পিছু ধুকপাক ধুকপাক শব্দ করে দৌড় লাগালো সবাই। সৌভিক ছুটে গেল মাহাদির রুমের দিকে। বাকিদের মধ্যে থেকে মেয়েদের দলটা ছাদের দিকে পা চালালো। অবশিষ্ট দুজন হতভম্বের মতো দুলতে দুলতে গতিপথ দেখে চিন্তিত হয়ে উঠল। কোন দিকে পা চালাবে সেটা নিয়ে চিন্তা করতে শেষমেশ মাহাদির রুমের দিকে ছুট লাগালো। সৌভিক বন্ধ দরজা ধাক্কা মেরে একই গতিতে রুমের ভেতরে ঢুকলেন। বিছানার কাছে আসতেই হতবাক দৃষ্টিতে থমকে গেল। বিছানায় উপর হয়ে বালিশের মুখ ঠেসে বিলাপ করছে মাহাদি। দুহাতে বালিশটাকে শক্ত করে খামচে ধরেছে সে। বালিশের মধ্যে মুখ গুজে অস্পষ্ট সুরে আবোল তাবোল বকে যাচ্ছে। সৌভিক ব্যাপারটা বুঝতে পেরে বিছানার দিকে এগিয়ে গেল। মাহাদিকে টেনে টুনে বালিশ থেকে উঠিয়ে সোজা করে বসলো। ইতিমধ্যে মাহাদির শিশুসুলভ বাচ্চা মুখটা কান্নায় লাল হয়ে গিয়েছে। চোখ দুটো টলমল করছে। হিচকে কান্নায় ঠোঁট উল্টে হাতের উল্টো পিঠে অনবরত চোখ ডলছে সে। সৌভিককে সামনে দেখেও কান্না থামাতে পারছিল না মাহাদি। ঠোঁট উল্টে কেঁদেই যাচ্ছিল তখন। সৌভিক প্যান্টের বাম পকেট থেকে রুমাল বের করে মাহাদির মুখ মুছে দিতে লাগলো। চোখে ডলতে থাকা হাতটা সরিয়ে দিয়ে নিজের দিকে মুখটা ঘুরল। পেছন দিকে হুড়হুড় করে সিয়ামত তোপ ঢুকলো। বিছানার দিকে নজর পড়তেই চটপট করে বিছানায় এসে বসলো। সৌভিক চোখ মুছে দিতেই ঘটনাটা আবার শোনার জন্য শান্তভাবে তাগাদা দিল। মাহাদি চোখ মুখ লাল করে ৩ জনের দিকেই তাকাতে লাগলো, অথচ মুখ ভেদ করে অত্যাচারের দৃশ্যটা বর্ণনা করলো না। তোফ সিয়াম সৌভিকের মতোই তাড়া দিল মাহাদিকে। একে ৩ জনের মুখ অনুরোধ শুনে বিগলিত কণ্ঠে বলতে লাগলো মাহাদি, তোমাদের কথা মতো সেখানে নজর রাখতে গিয়েছিলাম, সবকিছুই ঠিক ছিল। মা যখন রুমে ছিল তখনও সবকিছু ঠিক ছিল। যেই মা কাজের উসিলায় রুম থেকে বেরিয়ে গেল তখনই মামি বউয়ের হাতটা নিয়ে মনের সুখে মোচড়াতে লাগলো। সকালে নীতি আপু বউয়ের হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে। সেই হাতে ইচ্ছে করে ব্যথাই দিয়েছে মামি। তো ভাইয়া এখন তুমি বলো, মামি বউয়ের হাতে ওভাবে ব্যথা দিল কেন? খুব রক্ত পড়ছিল তো ভাইয়া। আমি ভয়ে কোনো মতে ভয়েস রেকর্ড করেছি, সেটাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রুমে চলে এসেছি। আমি ওই রজনী মামির সামনে যাব না ভাইয়া। আমাকে ওই ডাইনি মহিলার কাছে পাঠিও না। আমি ভাইয়াকে সব বলে দেব। আমি বিচার দিব, ওই মহিলাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ভাইয়া ওই ডাইনিকে ছাড়বে না। মাহাদি তিরিক্ষ মেজাজে গজগজ করতে লাগলো। চোখ দিয়ে আর পানি পড়ল না। চোখ দুটো যেন প্রতিশোধের শিখানলে দাউ দাউ করে জ্বলছে। ওরা ৩ জন কিছু বলল না। ভারী নিঃশ্বাসে দম ছাড়লো সবাই। মাহাদির দিক থেকে দৃষ্টি সরিয়ে ৩ জন একে অপরের মুখপানে উদ্ভিন্ন চেহারার তাকালো। তোফ কিছুক্ষণ নীরব থেকে গুমুর কণ্ঠে বলল, দেখছোস না এবার আমি কি তোদের মিথ্যা বলছিলাম? এই মহিলা যে নিজের ভাতিজের প্রতিশোধটা ঠিকই তুলবে, এই কথাটা কি ভুল বলেছিলাম? আসতে না আসতেই দামড়ি বেডি পিনিক শুরু। একমাত্র মাহাতিমের দোষে আজ মেহিনুর ভুগতেছে। আর এইদিকে শালার বাঘের কাছে হরিণ দিয়া ফিন মারাইতে গেছে। মুখটা খারাপ করতে চাইছিলাম না, তাও খারাপ হইল। তোফের রাগান্বিত মুখ দেখে মাহাদি পিট করে তাকালো। কপালটা সামান্য কুচকে ওদের দিকে প্রশ্ন ছুড়ে বলল, তোমরা কার কথা বলছো? ভাতিজিটা কে? তো প্রশ্নটা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে এত ভঙ্গিতে উত্তর দিতে গেল, কিন্তু মাঝপথে তাড়াতাড়ি কথা ছিনিয়ে নিল সিয়াম। আমতামতা করে মানে করতে
চটপট মিথ্যে কথা বলে দিল। রজনী মামি তো আগে থেকে খারাপ, এটা তো তুই জানোস। মানে মাহাতিম যে ওনার চুজ করা মেয়ে বিয়ে না করে নিজের পছন্দ মতো বিয়ে করেছে, এটা নিয়ে ক্ষোভ আর কি। মাহাদি এই কথা শুনে আরো ক্ষেপে গেল, কপালটা কঠিনভাবে কুঁচকে বিছানায় তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার ভাই যাকে মন চায় তাকে বিয়ে করবে, এতে ওই মহিলার কি? আমরা কি ওর টাকায় চলি না ঘুরি? উল্টো আমাদের বাবা ওই মহিলাকে হেল্প করেছিল, ওনাকে থাকার জন্য আমাদের বাড়িতে জায়গা দিয়েছিল। সাহস কত বড় আমার ভাইয়ের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে। ভাই কাকে বিয়ে করবে না করবে এটা অবশ্যই তার কাছে থেকে জেনে নিতে হবে না? উত্তেজিত মাহাদি দেখে শঙ্কায় দরজার দিকে তাকাতে লাগলো ওরা। না জেনে গলার সুর রজনীর কান পর্যন্ত চলে গেছে, যদি না যায় তবেই ভালো। ওরা দ্রুত মাহাদির হাত টেনে বিছানায় বসিয়ে ফেলল। সিয়াম চটাস করে ওর মাথায় জোরে সোরে চারটি মারল। ব্যথায় উফ করতেই ঠোঁট গোল করে মাথায় হাত বুলাতে লাগলো মাহাদি। সিয়ামের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, অসহ্য তো, আমাকে মারছো কেন? আমি কি করেছি? তোমরা ওই মহিলাকে ভয় পাও? সত্যি তোমাদের দিয়ে কিচ্ছু আশা করা যায় না। আমি ভাইয়াকে সব বলে দেব, সব বলে দেব। মামিকে যদি গুল না খাইয়েছি, আমিও মাহাদি আনসারি না। আমার বউয়ের প্রতিটা চোখের পানির হিসাব নেব। ভাইয়া আসুক, ভাইয়া ওই মহিলাকে ছাড়বে না। তাড়াতাড়ি মাহাদির মুখে হাত চাপা দিল তৌফ। মাহাদির আর বলতে না দিয়ে চিন্তিত সুরে বলল, চিল্লাস না কেচোটো কোথাকার। তোর ভাই এখন আমাদের সাথে নেই। ওই বেটা যেখানে গেছে সেখান থেকে ভুলো ওর হেড চিফ আসতে দিবে না। পাগলামো করিস না মাহাদি, অফ থাক এখন। মাহাদি ছুটোছুটি করতে নিয়েছিল কেবল, তৌফের দিকে তাকিয়ে ধীরে ধীরে শুনে শান্ত হয়ে গেল। মাহাদির যেখানে আছে সেখান থেকে আসলে চট করে ফেরা যায় না। একবার সাইকেল থেকে পড়ে পা ভেঙেছিল মাহাদির। পায়ের একটা জায়গায় 3টে সেলাই লেগেছিল রীতিমতো। মাহাতিমকে পুরো ঘটনা জানানোর পরও সে আসতে পারেনি। কল করে নিজের ব্যর্থতার কথা জানিয়ে কল কেটেছিল। প্রায় 3টে মাস বিছানায় কাটিয়েছে, তবুও বড় ভাইকে কাছে পায়নি। এরপর থেকেই মাহাদি এটা ভালো করে জানে, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে তার ভাই সবার মতো ঝটপটে আসতে পারবে না। করা নিয়মের মধ্যে যার জীবনে বেঁধে থাকে, নিয়ম ভেঙে নিজের সমস্ত ক্ষুণ্ণ করে সে কখনো আসবে না। নীতি খুব সাবধানে ব্যান্ডেজের কাপড় পেঁচাতে লাগলো। কোনো ক্রমে যেন ব্যথার উৎপাত সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টিতে রাখলো। মেহিনুরকে পেইন কিলার খাইয়ে নানা কথার জালে ভালিয়ে রাখছে ফারিন। রজনীর বিষয়ে যেন আগে থেকে প্রশ্ন না করুক তার জন্য বৃথা চেষ্টা চালাচ্ছে। মেহিনুর ব্যাপারটা ঠিকই পরিষ্কার করে বুঝতে পারছে। ওরা কেউই চাচ্ছে না রজনীর বিষয়টা আলোকপাত করতে। কেমন যেন মিয়ে থাকছে ওরা। মেহিনুরকে সবসময়ের মতো চুপচাপ দেখে নীতি চিকিৎসা বক্সটা বাক্স করে আলমারিতে রাখতে গেল। দাঁড় খুলে রাখতে রাখতেই স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবি তোমার সবকিছুই আমার ভালো লাগে। মেয়েলি যত স্বভাব থাকা উচিত সবটাই তোমার মধ্যে পরিপূর্ণভাবে আছে, কিন্তু একটা জিনিস ভারী অভাব। নীতি বাক্সটা জায়গায় মতো রাখতেই কথার মাঝে থেমে গেল। আলমারিটা ভালোভাবে বন্ধ করে এবার মেহিনুরের দিকে তাকালো। সেখান থেকে সরে বিছানায় আসতে আসতে প্রীতি ও ফারিনের দিকে তাকিয়ে ছোট্ট একটা ইশারা করলো। ইশারাটুকু দুজন কিভাবে বুঝলো সেটা অনুমান করতে পারল না মেহিনুর। চটপট ভঙ্গিতে বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে গেল তারা। ফ্যাল করে তাকিয়ে ঘটনাটা গভীরভাবে চিন্তা করবে, তখনই মেহিনুরের চিন্তা ব্যাঘাত ঘটিয়ে একদম মুখোমুখি হয়ে বসলো নীতি। মেহিনুরের কৌতূহল দৃষ্টিতে কেন্দ্র করে বাকি কথাটুকু বলতে লাগলো, এই অভাবটা তুমি এখনো টের পাচ্ছ না। তুমি বয়সে ছোট হলেও আশা করি তোমার বুদ্ধি যথেষ্ট অমায়িকভাবে আছে। যতটুকুই আছে ততটুকু খাটিয়ে আমাকে শুধু একটা কথার জবাব দাও। তুমি যে অতিরিক্ত মাত্রায় চুপচাপ থাকো সেটা কি কোনো পুরুষের সহ্য হবে? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে বেশিরভাগ সময় চুপ করে থাকো। কাঙ্ক্ষিত উত্তর না পেলে কিন্তু আমারও চরম রাগ লাগে। সেদিক দিয়ে ভাইয়া এখনো তোমার সাথে বিদ্রূপ আচরণ করেনি। ভাইয়া তোমার প্রতি যথেষ্ট কনসার্ন ভাবি। ফিউচারে কখনো যদি ভাইয়া ক্যারেক্টার নিয়ে গুজব ওঠে, আশা করব তুমি তাতে কান দিবে না। আমি ভাইয়ার সহোদয় বোন না, কিন্তু ছোট থেকে এমনভাবেই মানুষ হয়েছি, কোনোদিন বড় ভাইয়ের অভাব ফিল করিনি। ভাইয়ার যদি আপন কোনো বোন থাকতো হয়তো এতটাও আদর করতো না যতটা আমরা পেয়েছি। খারাপ লাগছে এখন, তোমার সাথে বেশি দিন স্পেন্ড করতে পারছি না। 2 ঘন্টা পরেই আমার আর প্রীতির ফ্লাইট টিকিটটাও ভাইয়া
এজেন্সির বলে বুক করে দিয়েছে। আমার যেতে হবে ভাবি। নীতির দিকে তাকিয়ে চুপ থাকতে পারল না মেহিনুর। নীতিকে অপ্রত্যাশিতভাবে চমকে গিয়ে ঝাপটে ধরল দু হাতে। নীতি হাঁ করে পরিস্থিতির দোলাচলে আশ্চর্য হয়ে গেছে। মেহিনুর কখনো ঝাপটে ধরতে পারে এটা কল্পনায় দৃশ্যপটে ভাবাও যেন মুশকিল। মেহিনুর ঝাপটে ধরে চোখ বন্ধ করে নিচু সুরে বলতে লাগলো, আপনি আরো কিছুদিন থাকলে খুশি হতাম। আপনাদের আড্ডায় যুক্ত থাকতে পারাটাও আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল। আমি কখনো মানুষের মাঝে থাকতে পারিনি। আড্ডায় কখনো কেউ হাত ধরে টানেনি, কেউ বলেনি তুমি আমাদের সাথে থাকো। আপনি থেকে গেলে খুব ভালো হতো। কেন জানি না আমার খুব খারাপ লাগছে। সবাই এক এক করে চলে যাচ্ছে। এই বাড়িটা আপনাদের ছাড়া শূন্য লাগবে আপু। মেহিনুরের কথায় আলতো করে হেসে দিল নীতি। সেও মেহিনুরের দু হাতে স্নেহ ভরে আগলে ধরল। মাথায় একটা হাত বুলিয়ে দিদি সহাস্য সুরে বলল, হুট করে যদি ইফেক্টিভভাবে ইভেন্টটা না হতো তাহলে আমি সত্যি থেকে যেতাম। আমি তো আগেও বলেছি তোমার সব কিছুই আমার ভালো লাগে। তুমি মন খারাপ করো না ভাবি। আমি যোগকে সামাল দিয়ে আবার বিডিতে আসবো। ঠিক দুপুরের মধ্যেই লাগেজ রেডি করে নিচে নামলো নীতিপ্রীতি। জনে জনে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে যেয়ে উঠল। একই গাড়িতে চড়ে বসলো সিয়াম। নীতিপ্রীতিকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে যাবে একটু। পরশুদিন একইভাবে সবিক ও তোফ টিচের কর্মক্ষেত্রে চলে যাবে। বাড়িতে থাকবে শুধু শামিক ও সাবির। এর মধ্যে ফারিন চলে যাবে হোস্টেলের জায়গায়। মাহাদি আপাতত বাসা থেকে এক পাও নড়বে না। যদি তাকে স্কুলে পাঠানোর কথা তুলে তাহলে বরফ খেয়ে ঠান্ডা বাঁধিয়ে বাসায় থেকে যাবে। রজনী নামক ডাইনির কাছে তার বউকে ফেলে যাবে না। রজনী সেদিনের ঘটনার পর হুট করেই ভালো সাজতে শুরু করলো। মেহিনুরের আশেপাশে ঘুরঘুর করতো ঠিকই, কিন্তু কোনো ধরনের ক্ষতি করতো না। মাহাদির সতর্ক দৃষ্টি শুধু রজনীর ক্রিয়াকলাপ উপর আটকে থাকে। চুম্বকের মতো রজনীর পিছু পিছু সারা বাড়ি ঘুরতে থাকে। তার বিশ্বাস রজনী একা পেলেই মেহিনুরকে আবার ঘায়েল করার চেষ্টা করবে। তাছাড়া মাহাদি যে গোয়েন্দার মতো মস্তিষ্ক নিয়ে এই বয়সেই পিছু লেগেছে সেটাও রজনীর কাছে ধরা খাবে না। দিনের পর দিন এমন করেই যেতে থাকলো। জমজমাট বাড়িটার মানুষ হিসেবে থেকে গেল কেবল 5 জন। সবাই নিজেদের দীর্ঘকালীন ছুটি কাটিয়ে ব্যস্ত জীবনের দিকে ছুটে গিয়েছে। অপরদিকে বাড়ির মানুষজন স্বাভাবিক মেজাজে তাদের দিন গুজরানের ব্যস্ত হয়েছে। দিনপঞ্জিকার দিন হিসেবে প্রায় 8টি দিন পেরিয়ে গেল। চোখের পলকে চলে গেল একটি নীরব সপ্তাহ। ঋতু পরিবর্তনের বৈশিষ্ট্য হিসেবে প্রকৃতি এখন শ্রাবণের মায়ারূপে আলিঙ্গন করেছে। গ্রীষ্মের তপ্ততাকে রুখে দেওয়ার জন্য বর্ষণের ঢোল নেমেছে সর্বত্র। নীলচে আকাশটা আকস্মিকভাবে পাল্টে যায় এখন। সূর্যকে ঢেকে দিতে আসে তাণ্ডবকারীর কালো মেঘ। মেঘে মেঘে ব্যাপক ঘর্ষণের সৃষ্টি হয় বজ্রপাতের হাহাকার। দালানকোঠা যেন কেঁপে যেন প্রতিটি বাজের হংকারে মেতে ওঠে। এমনই রোদনধারার দিনে প্রকৃতির বিষণ্ণতায় উপন্যাসের শক্ত মলটে ডুবেছিল মেহিনুর। শাড়িটাও আজ কায়দায় করে পরা। বাঙালি সাজে শাড়ি পরেছে সে। শাড়িটাও রঙও ভারী সুন্দর। গাঢ় নীলের জামদারি শাড়ি, সঙ্গে নীল রঙের ব্লাউজ। চুলগুলো কিশোরীর মতো বেনি করা। বেনির কিছু কিছু জায়গায় মাহাদির কারসাজির গুজে আছে বকুল ফুল। মুঠো ভর্তি বকুল ফুল করিয়ে মেহিনুরের চুলে হাসি হাসি মনে গুজে দিয়েছে মাহাদি। ব্লাউজটা যেন লম্বায় খাটো হয়েছে একটু। শাড়িটাও যেন ভুলবশত নিচে নামিয়ে পড়েছে। খুঁতখুঁতে মনটা বারবার কেমন যেন অনুভব করছে। আবার অলসতার কাছে হেরে বসে শাড়ি ঠিক করতে ইচ্ছে করছে না। বিছানায় বসে জানালার সাথে ঘেঁষাটি দিয়ে বই পড়ছে মেহিনুর। হাতে সুন্দর একখানা রোমান্টিক উপন্যাস। বইটা অজ্ঞাতনামায় কুরিয়া করেছে কেউ, কিন্তু মেহিনুরের সুপ্ত মন জানে কাজটা ইতিহাস। নিছক কেউ বই পাঠাতে যাবে না। দাদা ভাই বই পাঠালেও সেটা মেহিনুর জানতে পারত। এক কার্টুন রাজ্য পাঠানোর ক্ষমতা যেন একটা মানুষের আছে। সেই মানুষটা কত দূরে আছে সে হিসেবে জানা নেই। আকাশটা কঠিনভাবে অন্ধকার করেছে আজ। গুরুম গুরুম করে মেঘও ডাকছে। বিদ্যুতের স্লোফলিঙ্গত আকস্মিক করে মেঘ ফাটিয়ে জোরে একটা শব্দ করে, এরপর তলিয়ে যায় অজানায়।
উপন্যাসের শব্দমালা থেকে দৃষ্টি সরিয়ে আকাশের লীলা দেখায় মগ্ন ছিল মেহিনুর। কেন জানি খুব করে ইচ্ছে করছে তার একটু কণ্ঠ শোনার জন্য। মানুষটা বুক ভরা আক্ষেপ, প্রচণ্ড হতাশা, ব্যর্থ একটা চাওয়া নিয়ে চলে গিয়েছে। একদিনও খোঁজ নেয়নি সে। ওই অসভ্য খ্যাত মানুষটা কিন্তু সত্যি সত্যি তার কথা পালন করেছে। ভুলেও মেহিনুরের প্রতি তীব্র আসক্তিটা প্রকাশ করেনি। 8টা দিন পেরিয়ে যাচ্ছে তন্মধ্যে একদিনও খোঁজ নেয়নি। আনমনে আকাশে তাকিয়ে হেসে দিল মেহিনুর। কোলের বইটা বন্ধ করে বুক মার্ক গুজে দিল। সেটা রেখে দিতেই হাত বাড়ালো বালিশের দিকে। বালিশের তলা থেকে টেনে বের করলো বাদামি রঙের নান্দনিক ডায়েরি। ডায়েরির মলাটের সাথে যুক্ত থাকে সুন্দর একটা বল পয়েন্ট। মেহিনুর ডায়েরিটা খুলে কলমটা ঠিক করে নিল। ফকফকা একটা পৃষ্ঠা খুলতেই কোলে একটা বালিশ টেনে তার উপর ডায়েরি রাখলো। কলমের নীলচে কালিতে বাংলা অক্ষর সাজিয়ে মনের অব্যক্ত কথা লিখতে লাগলো। বৃষ্টি নামার পূর্ব মুহূর্তের জোরে বাতাস ছাড়লো। মেহিনুরের কানের কাছে গোজা চুলগুলো উড়তে লাগলো। তখন নির্দিষ্ট মনে লিখে যাচ্ছিল মেহিনুর, ধ্যান নেই কোথাও। 12 মে 2019, শ্রাবণ মাস। আকাশে প্রচুর মেঘ জমেছে, কোথাও কোনো আলো নেই। বিদঘুটে অন্ধকারে প্রকৃতি ঢেকে আছে, গুরু গুরু শব্দ হচ্ছে খুব। রুমের আলোটা এখনো জ্বালাইনি, ভেবেছি জ্বালাবো না। এই রুমটা অন্ধকারই ভালো, এতে আলো থাকার প্রয়োজন দেখি না। আপনার শয়নকক্ষে চলে এসেছি, আপনার বিছানায় থাকছি এখন। ছাদের রুমটায় সারাদিন কাটাই, শুধু রাতটুকুর জন্য আপনার রুমটাই সম্বল। 8 দিন যাবৎ আপনাকে দেখি না। কত দূরে পাড়ি জমিয়েছেন তাও জানি না। এখন কেউ আমায় জ্বালাতন করে না। আপনি যেভাবে কথায় জালে লজ্জায় মারতেন সেরকম কেউ নেই। আপনাকে অসভ্য বলতে গেলেও এখন হাসি। দিন শেষে আপনি তো আমার সাথেই অসভ্যতামি করেন। আপনি যে এত বড় উচ্চ পদের মানুষ তা আমি অনুমানও করতে পারিনি। আপনার হাসি সুলভ আচরণটা সবসময় আপনাকে প্রণোজ্জ্বল বানিয়ে রেখেছে। কখনো বুঝতেই দেয়নি আপনার মধ্যে সামরিক কর্মকাণ্ডের নীতিনিষ্ঠা আছে। আপনি কোন বাহিনীর মানুষ সেটা জানতে পারিনি, তবে আপনার পড়ার টেবিলে এমন কিছু ছবি দেখেছি সেটা হয়তো আপনি নিজেই পেন্সিল দিয়ে এঁকেছেন। ছবিটার অর্থ কিছুই বুঝিনি, কিন্তু অর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলোর প্রথম অক্ষরগুলো লেখা ছিল। আপনাকে খুব কষ্ট দিয়েছি আনসারি সাহেব, আমাকে ক্ষমা করার জন্য আপনি ফিরে আসুন। আপনার অনুপস্থিতি আমাকে বিষিয়ে তুলছে। এই যে দেখুন, ডায়েরির পাতায় কত সুন্দর করে মনের কথাগুলো বলতে পারছি, অথচ আপনি সামনে থাকলে কিছুই বলতে পারি না। তখন আপনি আমাকে আবেগীন ভাবেন, আরও হয়তো ভাবেন আমি বোধহয় বেশি চাপা। হ্যাঁ, আমি চাপা একটা। সত্যি কি জানেন, নীরবে যখন একাকী থাকি তখন দুনিয়ার সবচেয়ে চঞ্চল মেয়েটা কেবল আমি। একাকিত্বের দুনিয়ায় আগন্তুক মতো আপনি আমার মনের আঙ্গিনায় ঠাঁই নিয়েছেন। আপনার হাসিমাখা অধর দুটো আচমকা জোর গলায় ডেকে উঠল মার্জা। একাধারে মেহিনুর মা বলে ডেকেই যাচ্ছে। শাশুড়ির ডাকে প্রচণ্ড কৌতূহল হলো মেহিনুর। দ্রুত ডায়েরি কলম ওভাবে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো পৃথিবীর বুকে। বৈরী আবহাওয়া, বাতাসের তেজে খোলা জানালা দিয়ে বৃষ্টি বড় বড় ফোঁটা ঢুকতে লাগলো। মুহূর্তের ভেতর ডায়েরির পৃষ্ঠা ভিজে গিয়ে নীলচে কালি সর্বত্র ছড়িয়ে পড়ল। বাতাসের আরেক দফা হিংস্রতা ডায়েরির উপর বৃষ্টির ছাট লাগলো আবার। এবার বিগড়ে গেল অক্ষরগুলোর লেখা। প্রকৃতি যেন পৈশাচিক হাসিতে মেতে উঠেছে। ডায়েরির উপর ক্রিয়া ফলিয়ে প্রচণ্ড খুশিতে হিংস্র হয়ে উঠেছে। ঠাস ঠাস ভূমি কাঁপিয়ে চতুর্দিক বজ্রহত হলো। প্রকৃতির এমন ভয় ভয় রূপ যেন অশনি সংকেতের বার্তা দিচ্ছে, ইশারা দিচ্ছে অশুভ কিছুর আগমন। আবার দালান কেঁপে উঠল, সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল আনসারির বাড়ি। আবহাওয়া পৈশাচিক চিৎকার, বারবার দালান শুদ্ধ কেঁপে উঠেছে। কানে হাত চাপা দেওয়ার মতো বিকট শব্দ হচ্ছে। একটু পরপর হুঙ্কার দিচ্ছে জোরালোভাবে। তীব্র সুরে ভয়ঙ্কর কাঁপুনিতে প্রকৃতি এমন বিধ্বংসী রূপ দেখে মার্জার মনটা কেন যেন কু করে ডেকে উঠল।
তিনি কোনোভাবেই শান্ত থাকতে পারলেন না। এরই মধ্যে ছুটে এসেছে মেহিনুর। সদর দরজায় দাঁড়িয়ে অনুমতির জন্য শাশুড়ির দিকে তাকিয়ে আছে। দৌড়ে আসাতে সামান্য হাঁপাচ্ছে সে। বিছানায় জুবুথুবু হয়ে বসেছিল মার্জা। দরজায় হাঁপাতে থাকা মেহিনুরের ক্লান্ত মুখ দেখে মায়া সূচকে হাসি দিলেন। মাথাটা একটুখানি হ্যাঁ সূচকে দুলিয়ে ভেতরে আসার ইশারা দিলেন। মেহিনুর ঠোঁট প্রসার করে হাসি দিতেই ধীর পায়ে বিছানায় কাছে এগিয়ে গেল। মার্জা মুগ্ধ হয়ে তার বৌমার দিকে তাকিয়ে রইলেন। আপাদমস্তক পুলকিত ভঙ্গিতে তাকিয়ে দেখলেন মেহিনুর এতটা হাত টেনে নিয়ে তার পাশে বসালেন মার্জা। শাশুড়ির সঙ্গে কিছুক্ষণ কাটানোর জন্য মেহিনুর পা তুলে মার্জার মতোই বিছানায় আসন করে বসলো। মার্জার চোখের দিকে তাকাতেই তাকে প্রচণ্ড বিমর্ষ এবং বিষণ্ণ দেখালো। কেন এই বিষণ্ণতা সেটা বোঝার জন্য গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেহিনুর। অবচেতন মনে কেন জানি বলছে কিছু তো ঘটেছে, ঘটতে যাচ্ছে। সেটার ফল যে কোনোভাবেই সুমিষ্ট শুভ হবে না সেটা পুরোপুরি নিশ্চিত। মার্জা শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে ইতস্তত ভঙ্গিতে বলতে লাগলেন, তোকে অসময়ে বিরক্ত করছি মা। একা থাকি তো, কথা বলার মানুষ না পেলে খারাপ লাগে। তুই কিছু মনে করিস না তো? রাগ করছিস? দ্রুত শাশুড়িকে বিচিত্র চিন্তা থেকে ইতস্তা দেওয়ার জন্য তার হাত দুটো ধরল মেহিনুর। রেশমি চুলের রিন রিন শব্দটা মৃদুতালে হতেই মার্জা হাত দুটো মেহিনুরের মুঠোয় ভরসা পেল। মেহিনুর সদসর্ব মতো নিচু গলায় শান্ত ভঙ্গিতে বলল, আমাকে এসব বলে কষ্ট দিবেন না মা। আপনার উপর কেন রাগ করব? আমারই ভুল হয়েছে। আপনি যে একা আছেন সেটা ভুলে গিয়ে ওনার রুমে বসেছিলাম। আমাকে মাফ করুন। মার্জা সঙ্গে সঙ্গে জিভ কেটে ভ্রু কুঁচকে তাকালেন। একটা হাত মুক্ত করে মেহিনুরের দিকে মারের ভঙ্গিতে শূন্যে উঠালেন। খানিকটা রাগ দেখিয়ে বললেন, খালি মাফ করুন বলতে থাকিস। ভুল হলেও বলিস মাফ করুন, না হলেও বলিস মাফ করুন। বাবা মশাইকে এই ব্যাপারে বিচার লাগাবো, কানটা মুচড়ে দেবে। এমন প্রসঙ্গে শোনার পর মেহিনুর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হো হো করে রুম কাঁপিয়ে হেসে দিত। হাসতে হাসতে লুটোপুটি খেতেও কার্পণ্য করতো না। কিন্তু এসবের কিছুই না করে মেহিনুর দংশ পরিমাণে হেসে দিয়ে আবারও নিচু গলায় বলল, দাদাভাইকে বলতে না হবে না মা, আমি খেয়াল রাখবো। মার্জা তবুও আদরে ভঙ্গির রাগটা কায়েম রাখলেন। চোখের উপরে থাকা ভ্রু দুটো কুঁচকে রেখে গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। কিন্তু রীতিমতো তিনি ব্যর্থ। মেহিনুর ফের হেসে দেওয়ার চিন্তা করতে আকস্মিকভাবে এমন অবস্থা হলো যে আর হাসতে পারল না। ওই সময় দারুণ শব্দ করে রুহু কাঁপিয়ে প্রচণ্ড হুঙ্কার বাজ পড়ল। মেহিনুর অকস্মাৎ এমন শব্দ শুনে এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় সে দিশেহারা প্রতীকের মতো ভয় পেয়ে মার্জার দেহটায় তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল। মার্জার কাঁধে থুতনি রেখে চোখ দুটো খিঁচুনি দিয়ে বন্ধ করলো। আর কোনো হুঁশ জ্ঞান নেই মেহিনুরের। ভয়ের চোটে শুধু মার্জাকে কঠিনভাবে আঁকড়ে ধরে আছে। পিঠে হাতের স্পর্শ লাগিয়ে শান্ত হাতে বললেন মার্জা, কিচ্ছু হয়নি। একটু শব্দ কেউ ভয় পায়? বলেই তিনি মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। ভয়ের মাত্রাটা একটু কেটে গেলে বুক ধড়পড় করে অবস্থা চোখ খুলল মেহিনুর। মার্জাকে ছেড়ে দিতে দিতেই জানালার বাইরে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন ঝড় অবস্থায় দেখলে ভয় পাই মা। এমন অবস্থা দেখলে শুধু সমুদ্রের উথাল পাথাল অবস্থার কথা মনে হয়। দাদাভাই সমুদ্র দেখতে গিয়ে যে ঝড়ের মুখোমুখি হয়েছিলেন এখনো সেই গল্প তিনি শোনান। গা ছমছমে করে ওঠে ওই গল্প শুনলে। সবসময় বুবু বা মা আমার কাছে থাকতো। মেহিনুর উদ্বিগ্ন দৃষ্টিতে লক্ষ্য করে মার্জাও জানালার বাইরে দৃষ্টি দিলেন। আকাশে ফেটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে হালকা সুরে বললেন, সমুদ্রের কথা যদি জানতে চাস সেটা তোর স্বামী এলেই শুনে নিস। এসব ব্যাপারে ওই ভালো খবর দিতে পারবে। ইঙ্গিতটা মাহাতিমের দিকে নির্দেশ করে মার্জার দিকে চকিত ভঙ্গিতে তাকালো মেহিনুর। মার্জা তখনও আকাশের দিকে মন ভোলানোর দৃষ্টিতে তাকিয়ে আছেন। মেহিনুর বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য কৌতূহল গলায় প্রশ্ন করলেন, আমি আপনার কথা বুঝিনি মা। ঝড়ের সাথে ওনার কি সম্পর্ক? মার্জা একই অবস্থায় স্থির রইলে জানালা থেকে দৃষ্টি না সরিয়ে হাসি সূচকে বললেন, ঝড়ের কাছে হার মানলে সাক্ষাৎ মৃত্যুর দর্শন। একটু যদি এদিক সেদিক করে তাহলে মনে কর মাহাতিম আর ফিরবে না। তবে এখনো এই কাজে আছে কিনা জানি না। মাহাতিম সবসময় বলে প্রাকৃতিক দুর্যোগ যতটা সহজে মোকাবিলা করা যায়
মানুষের দ্রুত চাল মোকাবিলা ততটাই কঠিন। প্রকৃতির হালচাল দ্রুত ধরা যায়, মানুষেরটা ধরা যায় না। মার্জা হুট করে চাপা ব্যথায় মতো শ্বাস ছাড়লেন। জানালার বাইরে দৃষ্টিলব্ধ চোখ দুটো চট করে বন্ধ করলেন। মেহিনুর আনমনে আকাশের দিকে তাকালো। বড় বড় চোখ দুটো অজানা ব্যথায় কাতর হয়ে আছে। পুরো মুখটাই সশস্য রূপ পাল্টে মলিন অবস্থায় ধারণ করেছে। বুকের ভেতরটা টাইফুনের মতো হুলস্থুল করছে। অসহ্য অপরাধে মুষড়ে আসছে সরল কোমল মনটা। মাহাতিম তো ওর জন্যই গাড়ি ঘুরিয়ে এসেছিল। হাতে সময় নিয়ে জেনেও সে বিদায় জানাতে দেরি করেনি। মাহাদের ছোট্ট একটা কল শুনেই মেহিনুরকে বিদায় জানাতে ছুটে এসে মাহাতিম। সেই মানুষটা মেহিনুরের কঠিন কঠিন কথা শুনে নিশ্চয় অভিমান করেছে, রেগে গেছে, ক্ষোভে হয়তো মনের মধ্যে বিক্ষোভ করে বেড়াচ্ছে। সে প্রকাশ করছে না কিছুই। হঠাৎ ভাবনার রাজ্যে ছেদন করে হাসি দিয়ে বললেন মার্জা, আগে এই বাড়িটা এমন খা খা করতো না। বাপ বেটা দুজন মিলে পুরো বাড়িটা মাতিয়ে রাখতো। দুটো মানুষ 200 মানুষের সমান হই হুল্লোড় করত। ওর বাবা ছুটি কাটাতে এলে মাহাতিম আর স্থির থাকতে পারতো না। সোজা বাবার কাঁধে চড়ে ফুর্তি করত। আমাকে কতভাবে যে জ্বালিয়েছে তার ইয়ত্তা নেই রেমা। একবার কলেজে থাকাকালীন কি করেছে শোন। মাহাতিম তখন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফে পড়তো। বাসা থেকে ওর কলেজ দূর বলে ওর বাবা কর্তৃপক্ষকে বলে টুলে থাকার ব্যবস্থা করে দেয়। ঈদের ছুটি পেয়ে ও বাড়িতে আসে। এসে বাপের সাথে 1 সপ্তাহ বন্দুকের টিপ শিখলো। ওই যে শিখলো, মনে কর আমাকে ছাড়ে না। আপেল পেয়ারা তরমুজ যেটাই পাই সেটাই আমার মাথায় রেখে টার্গেট করে। আমি তো ভয়ে শেষ। এদিকে ওর বাপও কম ইতর ছিল না। আগের দিন রাতে কি নিয়ে যেন মন খারাপ করেছিল, সেটার শোধ তুলতে গিয়ে মাহাতিমকে আরো লেলিয়ে দেয়। এই যে আমি বুঝাচ্ছি, থাম বাবা, আমি মরে যাব। তোর নিশানা ভুল হলে আমাকে আর পাবি না। এদিকে কে শোনে কার কথা। বদমাইশটা সত্যি সত্যি আমার দিকে ওর বাবার বন্দুক তাক করলো। ট্রিগারে আঙ্গুলে রেখে নিশান ঠিক করলো। আমিও আজীবনের জন্য তওবা করে এক নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ মাফ করো বলে ফেললাম। তারপর বিশ্বাস কর, আমার কলিজাটা স্বাভাবিক হতে প্রায় আধা ঘন্টা লেগেছে। এমন ভয়ঙ্কর শব্দ, বাড়ির সবকটা চাকর কানে আঙ্গুল ঢুকিয়ে খিচে আছে। আরেকটু যদি অস্থির হতাম তাহলে হার্ট অ্যাটাক করে সেদিন মরতাম। এরপর থেকে ওর বাবার মুখে একটা কথা খুব গর্ব করে বলতে শুনতাম, তার ছেলে নাকি তার সাথে ভালোই পাল্লা দিতে পারে। পুরো ট্রেনিং সেন্টারে নাকি ওর মতো চতুর বন্দুকবাজ কেউ ছিল না। মাথায় খুলি নাকি এমনভাবে উড়াতে পারতো, বাস্তবে নাকি সেটাও এক বিভৎস দৃশ্য। সেটা হাতে গুনে দেশের মধ্যে একজন করতে পারে। এখনো ওর টিপ নিয়ে ওর বাবার কলিগরা প্রশংসা করে। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো জানতে পারতো আজ সেই হাসিখুশি ছেলেটা খুব উচ্চ পদে চলে গেছে। সে দেখেও যেতে পারেনি মেহিনুর। আমার জীবনে এটা সবচেয়ে বড় আফসোস। যেই ছেলেকে উনি কাছে পিঠে মানুষ করলেন, ছেলে আজ বাপকেও ছাড়িয়ে গেছে। অথচ বাপ তার এক বিন্দু দেখতে পারল না, জানিস। মার্জার কথা আর শুনতে পেল না মেহিনুর। জানালার দিকে মুখ করে ক্রমাগত বলে যাচ্ছিল মার্জা। তিনি আর বইয়ের দিকে খেয়াল দিতে পারল না। ঠোঁট দুটো ফাঁক করে নিঃশ্বাস ছাড়ছিল মেহিনুর। ওই অবস্থাতেই চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করলো। মাহাতিমের কথা শুনলে এখন প্রচন্ড অস্থির লাগে, মন আনচান হয়, মানসিক অবস্থা প্রকট রূপে বেচৈন হয়ে ওঠে। কোলে রাখা হাতটা আঁচলের কাপড়টুকু কঠিনভাবে খামচে ধরলো। অমনি কয়েক মিনিটের মধ্যে একটার পর একটা স্মৃতির পৃষ্ঠা উল্টাতে লাগলো মেহিনুর। কালো শার্ট প্যান্ট পরা সাহেবী বেশভূষা লোক, যার মেজাজটা অস্বাভাবিক খারাপ ছিল, বাড়িতে অতিথি হিসেবে পরিবার নিয়ে ঢুকলো। সবাই তাদের নিয়ে ব্যস্ত হলো। সুরাইয়া তাকে নিয়ে খুব মতলব ঠাউরাতে লাগলো। গোসল শেষে পেটের কাছে কুচিগুলো ঠিক করছিল মেহিনুর। আয়নায় তাকাতে কোনো পুরুষের সামনে অমন অপ্রত্যাশিত দর্শন ভয় আতকে জোরে ভুগে সে। পরদিন সকালে দাদা ভাইয়ের লাইব্রেরিতে আবারও লোমহর্ষক ভঙ্গিতে সাক্ষাৎ হয়। সেলফের সাথে ধাক্কা খেয়ে কোমরে সুচালো তারকাটা বিদ্ধ হয়। গাঢ় হতে ক্ষত হয় জায়গাটা, গলগল করে রক্ত পড়তে থাকে। সেই কাটা জায়গায় ওই মানুষটার প্রথম স্পর্শ টের পায় মেহিনুর। সুদেহী মানুষটা নিজের বাহুদয়ের মধ্যে প্রথমবারের মতো কোলে তুলে
একদিন রাতে কিসের শোধবোধ করার জন্য তার হাতটা টেনে গাঢ় করে চুমু খায়। জঙ্গলে ছ্যাঙ্গা জাতীয় কীট থেকে রক্ষা, শেফালি মেজমার অত্যাচার থেকে বাঁচানো, সুরেয়ার ঠান্ডা মস্তিষ্ক মোকাবিলা করা, সবই যেন তার অনন্য ঘটনার অংশ। মেহনুর চোখ বন্ধ করেই রাখলো। 5 আঙ্গুলের ফাঁকে ফাঁকে কোলে থাকা আঁচলটা আরো দলা পাকতে থাকলো। স্মৃতির পৃষ্ঠা যত সামনের দিকে উল্টাচ্ছে, বুকের ভেতরটা অশান্ত ঝড়ের মতো ধরাস ধরাস করে উঠছে। ভাগ্য যেন টেনে হিঁচড়ে বারবার তার সামনে দাঁড় করাতে ব্যস্ত। তরুণের কাছ থেকে ধাওয়া খেয়ে আবারও সেই মানুষটার মুখোমুখি। ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গুর দেহটা আবারও তার বলপূর্ণ হাত দুটোর মাঝে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কেন এই স্বস্তি, কেন এমন শঙ্কাহীন? মন যেন এসবের উত্তর বানাতে ত্রস্ত। এবার রিসোর্টের নীরব পরিবেশে শুধু মুখোমুখি নয়, অদৃশ্য কোনো বন্ধন যেন সংঘর্ষ লাগাতে ব্যস্ত। সেই পরন্ত বিকেলটা সন্ধ্যার সাজে পসরা সাজিয়েছিল। আবারও কালো পোশাকে তার আকর্ষণীয় ব্যক্তিত্বটা চোখ ধাঁধিয়ে দিল। রোমাঞ্চকর কড়া মুহূর্তগুলো তার ঠোঁটের হাসি দিয়ে সিক্ত করেছিল তখন। গিটারের তারে আঙ্গুলের অগ্রতার সুরে মূর্ছনায় ডুবেছিল সন্ধ্যাটা। বাতাসের তালে তালে কোমল ধ্বনি উঠেছিল। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, অল্পেই হারাচ্ছি আবার। তার চোখের হাসি দৃষ্টি জুড়ে শুধু মেহিনুর ছিল। ঠোঁটের প্রাণ খোলা হাসিটা তার সান্নিধ্য পেয়ে আশেপাশের কোনো বাদ মানেনি। গিটারের তারে আঙ্গুল কাটলেও মেহিনুরের উপর থেকে দৃষ্টি সরায়নি। সেই রাতে যখন জঘন্য ঘটনা আর ভাবতে পারল না মেহিনুর, বন্ধ চোখের দুকোল থেকে তরল ফোঁটা গড়াতে লাগলো। খামচে ধরা হাতের উপর টপ টপ করে পড়তে থাকলো। মার্জার দিকে দৃষ্টি তুলে ভেজা কণ্ঠে বলতে ইচ্ছে করলো, মা, আমার খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে। ইচ্ছেটা কাগজের মোয়ার মতো গুটিয়ে গেল। মার্জাকে একটু মুখ ফুটে বলতে পারল না। মার্জা তখনও অন্যমনস্ক ভঙ্গিতে অতীতের দিনগুলোই বলে যাচ্ছেন। মেহিনুরের দিকে অজান্তেই বেখেয়ালি হয়ে গেছেন। মেহিনুর তাড়াতাড়ি চোখের সিক্ততা ঢাকার জন্য মাথা আরো নিচু করলো। দলা পাকানো আঁচলটা চোখে তুলে দ্রুততার সাথে চোখ জোড়া অবস্থা শুকনো করলো। আকাশের কারসাজি যেন থামার ইচ্ছাতে ছিল না। হুঙ্কার দিকি পেটে পড়েছিল তখন। এমনই সময় খবর এলো বাড়িতে অতিথি এসেছে। কে এসেছে সেটা জানার জন্য মার্জা প্রশ্ন ছুড়লে তড়িগতিতে উত্তর পায় রজনী ভাবির ভাতিজি। চাপা আক্রোশে মার্জার স্বাচ্ছন্দ্য মুখটা আকাশের মতোই কালো হয়ে যায়। হাসিটা কোথায় মিলিয়ে যায় সেটা খোঁজা মুশকিল। মার্জার দেহটা বিছানা থেকে নামাতে ইচ্ছে করছিল না, তবুও মনের ওপর বেহিসাবি ভর জুগিয়ে স্বাগত জানাতে নামলেন। মেহিনুরকে কি উত্তর দিবেন এটা নিয়ে আপাতত মাথা ব্যথা নেই। মেহিনুর অন্যান্য মেয়েদের মতো পরিস্থিতি মারপেচ ধরতে পারবে না। একদিকে দিয়ে নিশ্চিন্ত হয়ে তিনি মেহিনুরকে পরিচয় করানোর জন্য সেদিকে নিয়ে গেলেন। মেহিনুর আগত মেহমানের প্রতি আগ্রহ প্রকাশ করে শাশুড়ির সাথে পা বাড়ালো। প্রশস্ত ড্রয়িং রুমের আভিতাজ্য সোফার দিকে দৃষ্টি আটকালো মেহিনুর। শাশুড়ির পিছু পিছু পা বাড়িয়ে এগোতে থাকলে ভাতিজি বলা মেয়েটার উপর আশ্চর্য হয়ে তাকালো। মেয়েটার পরনে এই কি ধরনের পোশাক? শার্ট রঙের টপ পরেছে মেয়েটা। টপসের কাঁধ দুটো নেই, হাত দুটো খালি, বুক থেকে পেট পর্যন্ত ঢাকা। ওইটুকু পোশাকে কি করে শালীন পোশাক হতে পারে? টপের উপর পাতলা ফিনফিন ধরনের কোটি পরেছে। ওই কোটি পোশাকটা পরা যায় না, না পরাও তাই। কালো রঙের জিন্স পরা দামি ব্র্যান্ডের হিল বুট দেখা যাচ্ছে। পায়ের উপর পা তুলে বা পাটা ক্রমাগত নাচাচ্ছে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতে সে ফোন টেপা বাদ দিয়ে মুখ তুলে তাকালো। মার্জার দিকে চোখ পড়তে দ্রুত উঠে দাঁড়ালো। অনেকটা আমোদিত ভাবসাব দেখিয়ে মার্জার সাথে কুশল বিনিময় করলো। মার্জা এবার পরিচয় করাতে মেয়েটার হাত ধরে মেহিনুরের মুখোমুখি করলো। মেহিনুর সহজ চাহনিতে মেয়েটার দিকে তাকালেও মেয়েটার চাহনিতে বিষ ভরা ক্রোধ ছিল। মেহিনুরের দিকে তাকিয়ে মার্জা প্রশস্ত গলায় বললেন, মেহিনুর, এই দেখ, ও হচ্ছে রজনী ভাবির একমাত্র ভাতিজি। আগে তো আমাদের বাসাতেই থাকতো, এখন অবশ্য বিদেশে থাকে। ওর বাবা খুব ভালো মানুষ, একদিন ওনার সাথেও দেখা করাবো।
মার্জার পরিচয় পর্ব শেষ হতে মেয়েটা নিজ উদ্যোগে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিল। কৃত্রিম হাসি দিয়ে বলল, কেমন আছো মেহিনুর? আমি অনামিকা। ছোট করে অন্য অন্য ডাকলেই হবে। তুমি তো দেখছি আমার জুনিয়র। নেভার মাইন্ড। কিসে পড়াশোনা করেছো এবার? মেহিনুর ছোট্ট একটা ঢোক গিলে ডান হাতটা বাড়িয়ে বলল, মাধ্যমিক। অবাকে হাঁ করে তাকালো অনামিকা। মেহিনুরের হাতটা আর হ্যান্ডশেকের জন্য ধরল না। আশ্চর্য মুখ ভঙ্গি নিয়ে চট করে মার্জার দিকে তাকালো। বিস্ময়াভূত দৃষ্টি দিয়ে তাকাতেই মেহিনুরের দিকে তর্জনী তাক করে বলল, ওকে বিয়ে করেছে? সত্যি? আমি কি কানে ঠিক শুনছি মারু আন্টি? মার্জা এমন প্রশ্ন শুনে বিপাকে পড়লেন। অপ্রস্তুত হাসি দিয়ে একবার অনামিকার দিকে তাকালেন, আরেকবার থতমত দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকালেন। মেহিনুর ইতিমধ্যে তার দিকে প্রশ্নসূচকে তাকিয়ে আছে। মার্জা চটজলদি পরিস্থিতিটা অনুকূল করার জন্য প্রসন্ন হাসি দিয়ে বললেন, মাহাতিমের ব্যক্তিগত পছন্দের উপর আমি কখনো বাধা দেইনি। তাছাড়া ও আমার দূর সম্পর্কীয় ঘনিষ্ঠ আত্মীয় নাতনি। এবার যখন ওদের বাড়িতে দীর্ঘদিনের ছুটিতে গেলাম, তখন ওকে ভালো লাগে, তাই ওদের দুজনেরই সেখানেই বিয়ে করিয়ে দিই। অনামিকা উত্তর শুনে জোরপূর্বক হাসি দিয়ে আঙ্গুল নামিয়ে নিল। মার্জার সামনে না থাকলে আসলে মেহিনুরকে কঠিন কিছু বলে ফেলত। মিথ্যে অভিনয় চলমান রেখে দুজনের সাথেই ভালো ব্যবহার করলো অনামিকা। এর মধ্যে মার্জার গুরুত্বপূর্ণ কল আসলে মার্জা সেদিকে ছুটে যায়। সুযোগ বুঝে মেহিনুরের কাছে ফলের জুস খাওয়ার বায়না করে সে। মেহিনুর অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরের দিকে যেতে থাকলে ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে অনামিকা। চোখ দুটো দুকর্ম করার জন্য যে কোনো জলজল করে জ্বলছে। জিন্সের ডান পকেটে হাত ঢুকে ফোন বের করে কিছু একটা টাইপ করতেই কানে ঠেকলো আধা খাওয়া আপেলের ছোট্ট ছাপ বিশিষ্ট দামি ফোন। কলের বিপরীতে কথা শুরু করতেই ঠোঁটের হাসিটুকু পাল্টে গিয়ে ক্রোধ আভা ফুটল। গলায় তেজ মিশিয়ে চাপা সুরে বলল, গেওয়া মেয়ের এটাকে টাইট দেওয়া আহামরি কিছু না। আমি জানি না রজনী ফুপি কেন এটাকে আরামে থাকতে দিচ্ছে। সে কি আমার প্রতিটা ম্যাটার ভুলে গেছে? আমি তো চুপ করে থাকার জন্য এখানে আসিনি, কখনোই না। এই মেয়ের চামড়ায় যদি অ্যাসিড ঘষে দিতে হয় তাও আমি করব। আমার চামড়ার কথা কিন্তু ভুলিনি। যেই দাগ আমার শরীরে বসিয়েছিল আমি এর চেয়ে 3 গুণ ডাবল চিহ্ন করে ছাড়ব। মাহাতিমের দেওয়া প্রত্যেকটা পেন আমি হিসেবে করে রেখেছি। এখন শুধু দাবার গুটির মতো চাল দিতে থাকবো। আমি মেহিনুরকে ছাড়ব না। বিলাসবহুল কোয়ার্টারের সামনে বিশেষ গাড়িটা থামলো। গাড়িটার পেছনে আরো 3টি সিকিউরিটি গাড়ি থেমেছে। সিকিউরিটি গাড়ি থেকে আর্মিদের বেশভূষা দুদল বেরিয়ে এলো। বিশেষ গাড়িটার কাছে দাঁড়াতেই গাড়ির ড্রাইভার সিটের দরজা ভেতর থেকে খুলল। ড্রাইভার লোকটা বেরিয়ে পেছনের সিটের দরজা খুলতেই সিকিউরিটি দল থেকে কজন সদস্য কোয়ার্টারের প্রবেশপথে এগিয়ে গেল। সেখানেও একইভাবে কিছু নিরাপত্তা কর্মী পাহারা দিচ্ছে। তাদের প্রত্যেকের হাতে লম্বা লম্বা বন্দুক। সিকিউরিটি টিমের সদস্যরা তাদের দিকে এগিয়ে যেতেই গম্ভীর গলায় প্রশ্ন করেন, উনি ভেতরে আছেন? আপনারা খবর পাঠান, লেফটেন্যান্ট জাফর হাবিব এসেছে। সিকিউরিটি টিমের একজন উত্তর দিল, জি আছেন, আপনারা ভেতরে যেতে পারেন। আপনাদের আসার ব্যাপারে আগেই আমাদের কাছে ইনফর্ম করা হয়েছে। প্রত্যুত্তরে হ্যাঁ সূচকে মাথা নাড়ালে অপেক্ষা না করে জাফর হাবিব তার দলবল নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ওনার পিছু গোটা সিকিউরিটি টিম আসতে থাকলে উনি হাতের ইশারায় একজনকে সামনে আসতে বললেন। পিছন থেকে একজন সে ইশারা পেয়ে চট করে জাফর হাবিবের ডান পাশে এসে হাঁটতে লাগলো। জাফর হাবিব যথেষ্ট রসিকপ্রিয় মানুষ। মাঝে মাঝে কথা বলার সঙ্গী হিসেবে মাইনুদ্দিনকে পছন্দ করে। লিফটে ঢুকে 3rd নাম্বারে ক্লিক করতেই মাইনুদ্দিনের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝলে মাইনু, লাইফে আজীবন লেগে থাকতে হয়। লাইফ যে কোন পথে টান মারবে কেউ আন্দাজও করতে পারবে না। এই ডিপার্টমেন্ট কখনো পা দিয়েছ? মাইনুদ্দিন একটু ইতস্ত করতে লাগলো। হাতে যদি বন্দুক না থাকতো তাহলে মাথাটা একটু চুলকে নিত। তবুও ইতস্ত গলায় সে বলল, না স্যার। লিফট উপরে উঠতে উঠতে জাফর হাবিব প্রাণখোলা হাসি দিয়ে বলল, না জানার তো কথা না। নৌবাহিনীর বিশেষ সদস্যরা এখানে থাকছে। এই ডিপার্টমেন্টের অবশ্য তোমাকে নিয়ে আসেনি। ছোট্ট একটা শব্দ করে সিলভারের দুদিকে সরে গেল। অমনি চোখের সামনে কাঙ্ক্ষিত ফ্লোর দেখতে পেলেন জাফর হাবিব। লিফট থেকে বেরিয়ে সুতের পাতা নাড়াতে নাড়াতে আসলো ফ্ল্যাটের কাছে।
চলে এলেন তিনি। সিকিউরিটি টিমকে বাইরে থাকতে বলে দিলেন। তখন হালকা অফ হোয়াইট দরজাটা নতুনের মতো চকচক করছে। বন্ধ দরজার এক জায়গায় কালো ক্যাপিটাল লেটারে লেখা এম আনসারি। জাফর হাবিব হাত উঠিয়ে ডান দিকে থাকা কলিং বেলটা বোতামে তর্জনী চাপ দিলেন। সাথে সাথেই বেলের শব্দ হয়ে থেমে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই গোলগাল নব এবং কিছু সিকিউরিটি সিস্টেম সম্পূর্ণ হয়ে দরজা খুলল। পাশে থাকা মাইনুদ্দিন আশ্চর্যভাবে এসব কীর্তিকাণ্ড দেখছেন। তখনই ভেতর থেকে কাটকাট গলায় আওয়াজ এলো, কামিং, আনসারি হিয়ার।